নিয়ে এখন ধরেন নাইমুল ইসলাম খান পালিয়ে আছেন, আই ডোন্ট নো হোয়ার হি ইজ। তার প্রতি যে অ্যাঙ্গার, সে তার বক্তব্য কি, বা সুভাষ সিংহ রায়ের প্রতি যে অ্যাঙ্গার, বা আরাফাতের প্রতি যে অ্যাঙ্গার হলো তারা যে কথাগুলো বলেছে, তারা তো কাউকে কামড় দেয়নি, কোটি কোটি মানুষকে বিক্ষুব্ধ করে তুলেছে। ওদের যে কাজগুলো, এই কাজগুলোর পুরোটাই নুইসেন্স, মানে মানুষের বিরক্তি সৃষ্টি করেছে। ওদের কি উপকার হয়েছে আমি জানি না, কিন্তু আমরা যারা দেখেছি আমাদের দেখতেও ভালো লাগেনি। আর অনেক মানুষের মধ্যে বিরক্তি তৈরি করেছে, কিছু মানুষের মধ্যে ক্রোধ তৈরি করেছে, কিছু মানুষের মধ্যে ঈর্ষা তৈরি করেছে। এগুলো খুবই বিরক্তিকর ছিল। রিয়াজ গিয়ে চিটাগংয়ে কান্নাকাটি করছে, ফেরদৌস গিয়ে মসজিদে দাঁড়িয়ে সে মিম্বরে দাঁড়িয়ে ইমামের পাশে খুতবা দিচ্ছে, এ খুবই বিরক্তিকর ছিল। ফারজানা রূপা তো সে প্রধানমন্ত্রীকে ডিকটেশন দিচ্ছে, তারপরে মুন্নি ডিকটেশন দিচ্ছে। এই জিনিসগুলো না অনেক মানুষের মনে ভীষণ রকম বিরক্তি তৈরি করেছে। আমার নিজের জীবন, আমার এই ছোটো জীবন ধরেন আমি একজন সংসদ সদস্য, আমি একজন কলাম লেখক, আমি একজন ইউটিউব করি, কিন্তু এই জায়গাতে এত ছোট পরিসরে চলতে গেলেও আমি আজ পর্যন্ত কেউ আমাকে একটা টেলিফোন করবে, বাজে কথা বলবে, আমার জীবনে এখনো ঘটেনি। সংবাদকর্মীরা তাদের কৌলিন্য হারিয়েছে। আমাকে তো ইচ্ছে করলে ডিজিএফআই কে আমাকে একদিন একটা টেলিফোন করতে পারতো না? তারপরে এনএসআই কি আমাকে এক কাপ চা খাওয়ার জন্য দাওয়াত করতে পারতো না? অনেক লোকের বাসায় আসে, অনেকে ডেকে নেয়, ধরে নেয়। আমি তো 2009 সাল থেকে অনেক কথা বলে আসছি, আমাকে তো আজ পর্যন্ত কোনো মন্ত্রণালয় থেকে, কোনো গোয়েন্দা সংস্থা থেকে, ছাত্রলীগ থেকে, যুবলীগ থেকে আজ পর্যন্ত একটা সিঙ্গেল টেলিফোন আসেনি। বরং আমি তাদের সামনাসামনি হওয়ার পরে যে সম্মানটা পেয়েছি, অনেক মন্ত্রী মিনিস্টারের চেয়ে আগেও পেয়েছি, এখনও পাচ্ছি। আমি যার জন্য এই যা কিছু হচ্ছে আর আমার জীবনে যা কিছু হচ্ছে, এই দুটোর মধ্যে আমি মিলাতে পারি না। সততার কথাই ইন্ডিকেট করছেন নিশ্চয়ই? না, সততার না। আমি এটা কি সততার কারণে, না জ্ঞানের কারণে, না ব্যক্তিত্বের কারণে, না কিসের কারণে হচ্ছে আমি এটা বুঝতেছি না। বিকজ আমার জীবনে এই ঘটনাগুলো ঘটেনি। অ্যাজ লং অ্যাজ ইউ আর নট এক্সপেরিয়েন্সড, আপনি কী করে বলবেন? এখন ওরা যারা এই গণমাধ্যমের লাঞ্ছিত হচ্ছে, অপমানিত হচ্ছে, তারা কেন লাঞ্ছিত হচ্ছে, তারা কি কারণ হচ্ছে আমি তো জানি না, আই ডোন্ট নো। কিন্তু আমার জীবনে এই ঘটনাগুলো ঘটেনি, আমি কখনো এই জিনিসগুলো দেখিনি, আমার কর্মজীবনে দেখিনি, আমার নিজের জীবনে আমি এই জিনিসগুলো দেখছি না, এখন পর্যন্ত দেখছি না। তো যে ব্যাপারে আমি দেখিনি আর জানি না, আমি এটা কী করে বলবো বলেন? মব জাস্টিস নিয়ে খুব এখন আলোচনা, সেটি ফারজানা রূপা থেকে শুরু করে সাকিব আল হাসান, কিংবা সম্প্রতি কয়েকজন নায়ক নায়িকাদের নিয়ে 50 জনের একটা লিস্ট খালেদা জিয়া হামলায়, এগুলো আমরা খবরে পাচ্ছি। তো এই বিষয়গুলো আপনার কাছে কি মনে হয়? যে অনেকে বলছেন এভাবে যে তাদের আসলে শাস্তি পাওয়াটা খুব প্রযোজ্য, কিন্তু এইভাবে না, এভাবে নানানভাবে নানান রকম ব্যাখ্যা দিচ্ছেন ফেসবুকে বা বিভিন্ন পাবলিক ডোমেইনে। আপনি কি মনে করেন এটা ধারাবাহিকতাটা অনেক পুরনো? প্রথমত যে তারা যে কর্মকাণ্ডগুলো করেছে আমি তো দেখেছি টেলিভিশনে, এগুলো খুবই বিরক্তিকর ছিল। রিয়াজ গিয়ে চিটাগংয়ে কান্নাকাটি করছে, ফেরদৌস গিয়ে মসজিদে দাঁড়িয়ে সে মিম্বরে দাঁড়িয়ে ইমামের পাশে খুতবা দিচ্ছে, এ খুবই বিরক্তিকর ছিল। ফারজানা রূপা আমাদের একেবারে ছোটো বোনের চেয়ে ছোটো বোন, তো সে প্রধানমন্ত্রীকে ডিকটেশন দিচ্ছে, তারপরে মুন্নি ডিকটেশন দিচ্ছে। এই জিনিসগুলো না অনেক মানুষের মনে ভীষণ রকম বিরক্তি তৈরি করেছে। তো ভীষণ রকম বিরক্তি তৈরি করেছে ফলে এদেরকে নিয়ে পাবলিকের যে অ্যাঙ্গার, যেখানে অ্যাঙ্গার হয় আর বিরক্তি হয়, তো সেখানে মানুষ, সেখানে কোনো আইন কানুন আসলে কাজ করে না। এটা হলো দার্শনিক মতামত। যেমন আপনার ধরেন একটা পিঁপড়ে কামড় দিয়েছে, তো কাকমুদের আপনি খুব রাগ হয়ে 10টা পিঁপড়াকে পাড়িয়ে মেরে ফেললেন, ঠিক আছে? আপনি একটা মাছি বারবার আপনার নাকের কাছে ঘুরতেছে, আপনি রাগের চেয়ে অনেকগুলো মাছি মেরে ফেললেন। তো এখন ওদের যে কাজগুলো, এই কাজগুলোর পুরোটাই নুইসেন্স, মানে মানুষের বিরক্তি সৃষ্টি করেছে। ওদের কি উপকার হয়েছে আমি জানি না, কিন্তু আমরা যারা দেখেছি আমাদের দেখতেও ভালো লাগেনি। আর অনেক মানুষের মধ্যে বিরক্তি তৈরি করেছে, কিছু মানুষের মধ্যে ক্রোধ তৈরি করেছে, কিছু মানুষের মধ্যে ঈর্ষা তৈরি করেছে। তো ঈর্ষা তৈরি করার ফলে যে কোনো সরকার বা যে কোনো পরিবেশ পরিস্থিতি, সে যত সুপারম্যানই হোক না কেন, জনগণের যে মন মানসিকতা বা জনগণের আশা আকাঙ্ক্ষা, এটার বিরুদ্ধে আসলে কেউ যেতে পারে না। আচ্ছা, কিন্তু বাস্তবতা প্রসেসটা নিয়ে অনেকে প্রশ্ন তুলছে। না, প্রসেসটার ব্যাপার তো এখন শুরুই হয়নি। এখন যা কিছু হচ্ছে সেটা হলো গণরোষ থেকে তাদেরকে বাঁচানোর জন্য। এবং এটা যদি ওদের তো ভাগ্য ভালো, ওরা অ্যারেস্ট হয়েছে, যদি অ্যারেস্ট না হয়ে ওদেরকে যদি কেউ রাস্তায় পেত তাহলে তো সর্বনাশ হয়ে যেত।
মামলা হয়েছে অ্যারেস্ট বোধহয় ফেরদৌস বলছে মানে মামলা হয়েছে বা ওই যে ফারজানা রূপা শাকিল ওরা বোধহয় অ্যারেস্ট হয়েছে। কিন্তু যদি চিন্তা করুন অ্যারেস্ট হয়ে পুলিশের হাতে তারা এখন জেলখানাতে গেল, দেখতে আপনার খারাপ লাগছে, কিন্তু ওদের সম্পর্কে যে অ্যাঙ্গার, আমি কালকে যেমন এটিএন নিউজে গেলাম টকশো করার জন্য, তো পাবলিকের অ্যাঙ্গার এরকম যে পুরো বিল্ডিংটাতে ঢুকে এটিএন নিউজের সবাই সব কিছু নিয়ে গেছে, একজনের ঝাড়ুটাও নিয়ে গেছে, একটা সিঙ্গেল ঝাড়ুটা পর্যন্ত ছিল না, 5 তারিখ বিকেলেই হয়ে গেছে। তাই এই অ্যাঙ্গারটা এখন ফারজানা রূপা থেকে শুরু করে অন্যান্য যে সমস্ত লোকজন কাজ করেছে ওদেরকে নিয়ে এখন ধরেন নাইমুল ইসলাম খান পালিয়ে আছেন, আই ডোন্ট নো হোয়ার হি ইজ। এখন সে আমার বস ছিলেন, আজকের কাগজে তিনি আমার বস ছিলেন, তো লোক মানে তার প্রতি যে অ্যাঙ্গার, সে তার বক্তব্য কি, বা সুভাষ সিংহ রায়ের প্রতি যে অ্যাঙ্গার, বা যেটা বলে যে এমপি হলো ওখান থেকে আরাফাতের প্রতি যে অ্যাঙ্গার হলো, তারা যে কথাগুলো বলেছে তারা তো কাউকে কামড় দেয়নি, কাউকে কোনো ক্ষতি করেনি। নাইমুল ইসলাম খান কারো বাড়িতে মানে পাকা ধারে মই দেয়নি, কিন্তু যে ভাষায় একজন বিরক্তিকর ঘৃণিত মানুষের পক্ষে তারা যে কথাগুলো বলেছে এগুলো অনেক মানুষকে, কোটি কোটি মানুষকে বিক্ষুব্ধ করে তুলেছে। এখন এদেরকে আসলে যে কোনোভাবে জনগণকে শান্ত রেখে, এখন যদি আপনি এদেরকে খুব জামাইয়া ধরে ভালো গাড়িতে করে কোর্টে নেন, যারা নিবে তাদের গদি থাকবে না, বুঝছো সে ঘটনা। যদি আপনি এদেরকে ছেড়ে দেন এবং এদেরকে আপনি ভিআইপি মর্যাদায় তাদের বাসার সামনে পুলিশ দিয়ে প্রোটেকশন দিয়ে বলেন, যেটা ন্যায়ের কথা, আইনের কথা, যে নাইমুল ইসলাম খানের বিরুদ্ধে যেহেতু এখনো কোনো মামলা হয়নি, তিনি একজন সম্মানিত এডিটর, মানে অনেক পুরনো, তার হাত দিয়ে বাংলাদেশের সংবাদপত্রে বিরাট উন্নয়ন হয়েছে, তো তাকে রক্ষা করা, তার মেধা মননশীলতা রক্ষা করা আমাদের জাতীয় কর্তব্য। সেনাবাহিনীর 2টা গাড়ি তার বাসার সামনে নিয়ে দেখেন কি অবস্থা হয় এবং লোকজনকে খবর দেন যে নাইমুল ইসলাম খান এই বাসায় আছে। আপনি পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পারবেন না। ফলে যারা রাষ্ট্র চালায় তাদের সবাইকে আগে জনগণের অ্যাঙ্গারটা, এই অ্যাঙ্গারটা দমন করার জন্য, অ্যাঙ্গারটাকে সামাল দেওয়ার জন্য অনেক কিছু করতে হয় এবং সেই কাজটাই হচ্ছে। ফলে এখন এখানে কোনো আইন কানুনের কথা বলা মানেই এটা আর এক ধরনের, যাকে বলা হয় নিজের প্রতি জুলুম করা। এখন এই যখন বন্যা হলো, এখন বন্যার মধ্যে এই মুরগিগুলো মারা গেল, ছাগলগুলো মারা গেল, অনেক হুজুরের মসজিদগুলো, আপনি বলেন তো বন্যাতে কোনো মসজিদ মন্দির রক্ষা পেয়েছে? এখন মুসলিমরা যদি বলছে হে আল্লাহ তোমাকে এতদিন যাবত আমি সেজদা করি, তুমি তোমার এত কুদরত, তুমি চারিদিকে ডুবাইলা, তুমি আমার মসজিদটা তোমার ডুবানোর দরকার কি ছিল? যখন প্রলয় হয় তখন দেবালয়ও কিন্তু সেখানে রক্ষা পায়। তাদের অবস্থা খুবই খারাপ হবে এই কারণে যে এখন তাদের যে লেভেলটা সম্মান করার জন্য যে যোগ্যতা দরকার, এটা এখন যাদের হাতে ক্ষমতা তাদের নেই। তাদেরকে অপমান করার জন্য যে যোগ্যতা দরকার, এখন যারা অপমান করছে, তাদেরকে যারা অপমান করার চেষ্টা করছে তাদেরও সেই যোগ্যতা নেই যে এই পর্যায়ের একজন লোককে কিভাবে অপমান করতে হয়। বুঝতে পারছেন? এখন বিচারপতি মানিককে অপমান করা হলো, এখন তাকে মনে হচ্ছে যে একটা চোর যেভাবে মারে, চর দিয়ে থাপ্পড় দিয়ে তার অন্ডকোষ ফাটিয়ে দিয়ে, মনে হচ্ছে এটাই অপমান, বিকজ যে অপমান করেছে তার কাছে মনে হচ্ছে যে এটাই অপমান। কিন্তু জাস্টিস মানিকের যে স্তরটা, তাকে কিন্তু ওই তার যে 2টো অন্ডকোষ যদি না ফাটিয়ে কেটে ফেলা হতো, তার চাইতেও এমন কিছু শব্দ আছে, এমন কিছু জিনিস আছে, সেই জিনিসগুলো তিনি বেশি অপমানিত বোধ করতেন। এখন ওই জিনিসগুলো হয়নি। আপনার সেই যে বিখ্যাত যে সব শালা কবি হবে, যে বিখ্যাত কবিতা, যে সবার কবি হওয়ার স্বাদ জেগেছে এবং বনের দাতাল শুয়ার সে এখন রাজা শুনে বসবেই। তো এইরকম একটা অবস্থা যখন সমাজে চলে আসে, যখন অপেক্ষাকৃত নিম্ন যাদের মেধা এবং যোগ্যতা, পারিবারিক ট্র্যাডিশন, তাদের হাতে অপেক্ষাকৃত যারা অভিজাত, তাদের নিয়ন্ত্রণ চলে আসে। দুর্ভাগ্যজনক হলো সত্যি যে অনেক দিন যাবত এটা চলে আসছে এবং ধীরে 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 এটা বাড়ছে। এখন ধরুন আওয়ামী লীগের কথাই আমরা এখন সমালোচনা করি। তো আওয়ামী লীগের সময়টিতে তথ্যমন্ত্রী ছিলেন হাসানুল হক ইনু সাহেব। আচ্ছা আপনি বলেন তো, তথ্য এবং প্রযুক্তির সঙ্গে তার কি কোনো কালে কোনো যোগাযোগ ছিল? যারা আছেন তারা তো আসলে সম্মানিত হননি, তার দ্বারা অপমানিত হয়েছেন। তা এখন অপমান হতে অসুবিধাটা কি? আচ্ছা, এরপরে ওনার পরে সেটা কি হলো? ওনার পরে আসলো ডাক্তার মুরাদ হাসান। ডাক্তার মুরাদ হাসানের পরে আসলেন হাসান মাহমুদ। তা আমরা তো কাউকেই কখনো কোনো
সাহিত্য সংস্কৃতি এই জগতে দেখিনি। আচ্ছা, স্বরাষ্ট্র মন্ত্রণালয় কার আন্ডারে আসলো? শামসুল হক টুকু, সাহারা খাতুন, এরপর আসাদুজ্জামান কামাল। এরা এই ক্ষমতায় বসার আগ পর্যন্ত কোনোদিন জানেনি যে পুলিশের বা মিলিটারির যে র্যাঙ্ক এবং ব্যাজ এই কোনটার সাথে কার কতটুকু বেতন ভাতা কতটুকু জড়িত। ফলে এই লোকদের দ্বারা আসলে ওই সময়টাতে সবাই অপমানিত হয়েছে।